This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশে নির্বাচন কবে হবে। বাংলাদেশের নির্বাচন কবে, এটা কিন্তু সে দেশের নাগরিকদের অনেকের কাছে এখন একটা বড় প্রশ্ন। তারা জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে দেশে ভোট কবে। আজকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং দ্য ওয়ালে আমরা সকালবেলা একটা খবর করেছি যে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তারা বলেছে যে 2024-এ সবচেয়ে আলোচিত দেশ হচ্ছে বাংলাদেশ, এবং এই আলোচনার একটা বড় কারণ হিসেবে তারা বলেছে যে সেখানে গণ অভ্যুত্থানের মারফত একটি নির্বাচিত সরকারের পতন ঘটেছে, যে সরকারের বিরুদ্ধে ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, দুর্নীতি এসব নানাবিধ অভিযোগ ছিল। কিন্তু একই সঙ্গে তারা বর্তমান শাসক মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি তাদের সম্পর্কে এবং ইউনূসের প্রশাসন সম্পর্কে কিছু মন্তব্য তারা করেছে, যেগুলি বেশ গুরুতর। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে যে কথাগুলি তারা বলেছে সেগুলোর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, কিন্তু বিএনপি সম্পর্কে বলেছে যে এই দলটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এছাড়া বলেছে যে বাংলাদেশে এই মুহূর্তে যেটা দুশ্চিন্তার সেটি হচ্ছে যে সেখানে ইসলামিক মৌলবাদ প্রবলভাবে মাথাচাড়া দিচ্ছে, এবং বলেছে যে নির্বাচন এটা কবে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নির্বাচনের বিষয়টি যদি মীমাংসা না হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অর্থাৎ এই যে বিষয়টি তারা বলেছে, এইখানেই তারা ইউনূস সরকারের দায় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে যে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে কাজ হবে নির্বাচনের মারফত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে আমাদের বন্ধু বান্ধব পরিচিত যারা, তারা যে কারণে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন সেটি হচ্ছে যে সরকারের বয়স প্রায় 4.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার কিন্তু কখনো জানালো না যে নির্বাচনটি তারা কবে করতে চায়, বরং নানানভাবে তারা এটা বলার চেষ্টা করছে যে নির্বাচন খুব নিকট অতীতে হচ্ছে না। যদিও অনেক দিন চাপাচাপির পরে মোহাম্মদ ইউনূস গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে তিনি ঘোষণা করেছিলেন যে তার ভাবনাতে একটা বিষয় আছে যে 2025-এর শেষে, অর্থাৎ আগামী বছরের শেষ দিকে অথবা 2026-এর গোড়ায় তিনি নির্বাচন করতে চান। আবার দেখা গেল ঠিক পরদিন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে নির্বাচন হতে পারে 2026-এর মাঝামাঝি, অর্থাৎ জুন মাস নাগাদ। এখন শফিকুল আলম তিনি প্রেস সচিব হতে পারেন, কিন্তু তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি নিজে একজন সাংবাদিক, এবং এএফপির মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমে তিনি প্রায় 3 দশক 30 বছর তিনি ঢাকার সংবাদদাতা ছিলেন। ফলে তার সাংবাদিকতা এবং প্রশাসন, বাংলাদেশের রাজনীতি এই সম্পর্কে তার গভীরে তার ধ্যান ধারণা আছে। তিনি কিন্তু সরকারিভাবে সাংবাদিক বৈঠকে বলেছেন যে ভোট হতে পারে 2026-এর জুন মাস নাগাদ। তার মানে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দুটি মত চলে এলো। অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে 2026-এর গোড়ার দিক শুরুতে তিনি ভোট করতে পারেন, তার প্রেস সচিব বলছেন সেটা আরো প্রায় 6 মাস পিছিয়ে। ফলে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না নির্বাচনটি কবে হবে। যদিও নির্বাচনটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচনা যে কবে নির্বাচন হবে। এখন এই যে বিষয়টি, এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যে গণ অভ্যুত্থানের সাফল্য তারা অর্জন করেছে, শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, সেই হাসিনা সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল হচ্ছে যে তারা নির্বাচনকে কুক্ষিগত করেছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল, এবং 3টি নির্বাচনেই তারা অসৎ উপায়ে নির্বাচনে জিতেছিল, নির্বাচন কমিশন সরকারের দলদাসে পরিণত হয়েছিল। এই ধরনের অভিযোগগুলোই কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ। এখন দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু 3টে নির্বাচন হয়েছিল এবং নির্বাচন কমিশন নির্বাচনগুলো করেছিল, কিন্তু আজকের বাংলাদেশে দেখা যাচ্ছে যে নির্বাচনটা কবে হবে সেটা নিয়েই একটা বড় প্রশ্ন।
অর্থাৎ গণতন্ত্রের যদি আমরা বিষয়টাকে ধরি যে গণতন্ত্রের বিপন্নতা, তাহলে কোনটা বড় বিপন্নতা? বড় বিপন্নতা হচ্ছে যে নির্বাচনটাকে না করে একটা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থেকে যাওয়াটা। কারণ অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী, অর্থাৎ 5 বছরের জন্য দায়িত্ব তাকে দেওয়া হয়নি। 5 বছরের জন্য দায়িত্ব নিয়ে সরকারের ক্ষমতায় আসে হচ্ছে নির্বাচিত দল, তারা যারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয় তারা আসে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যেটা দেখা যাচ্ছে যে একটা বড় অংশ, আমি যাদের সঙ্গে সরকারি লোকজন যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় এবং ওখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আরো বিশিষ্ট জন সমাজের, তাদের কিন্তু ধারণা যে নির্বাচনটা হতে পারে অন্তত এই সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার, তারা 4 বছর 4.5 বছর পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারে। এবং এটা এই হিসেবটা তারা কোথা থেকে ধরছেন না, ধরছেন এই জন্যে যে শেখ হাসিনা সরকারের যে বাকি অংশটুকু, অর্থাৎ শেখ হাসিনা পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন 2024-এর জানুয়ারিতে, 2024-এর 5 আগস্ট তার সরকারের পতন ঘটে গেল। অর্থাৎ 8 মাস তিনি এই পঞ্চম দফায় সরকার চালিয়েছেন। তাহলে 4.5 মাসের মতন প্রায় বাকি আছে, অর্থাৎ 4 বছর 4 মাস তার বাকি ছিল। মনে করা হচ্ছে, অনেকে নানান কারণে মনে করছেন যে ইউনূস অন্তত 4 বছর 4 মাস তিনি ক্ষমতায় থাকবেন। কেন এটা মনে করা হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে তিনি যে সংস্কারের কর্মসূচিগুলি নিয়েছেন সেগুলি খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত করার মতো বিষয় নয়। আপনি যদি একটা রাষ্ট্রকে বদলাতে চান তাহলে আপনাকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং কোনো কিছুই আপনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না, আলাপ আলোচনা, এবং এই আলাপ আলোচনা শুধুমাত্র রাজনৈতিক দলের সঙ্গে করলে হবে না, এই আলাপ আলোচনার মধ্যে জনগণকেও সামিল করতে হবে। ফলে এটার জন্য সময় দরকার। স্বভাবতই বিএনপি বলছে যে সংস্কারগুলো আমরাই করব, আমাদের হাতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এই সংস্কারগুলো করবে। সংস্কারের জন্য ইউনূস যে কমিশনগুলো করেছেন, কমিশনগুলো তাদের মতো করে কাজ করুক, তারা নির্বাচিত সরকারের কাছে সুপারিশ জমা দিক। কিন্তু ইউনূসের ভাবভাব দেখে কিন্তু তা মনে হচ্ছে না। তার যেটা বলার চেষ্টা তিনি করছেন, বা তার উপদেষ্টারা বা তার সহযোগীরা বা তার সমর্থকেরা যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে ইউনূস পুরো মাত্রায় সংস্কারগুলি করে দিয়ে তারপর তিনি নির্বাচনের দিন ঘোষণা করবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এটা তো গেলে একটা দিক। আমি বলছিলাম যে গণতন্ত্রের বিষয়টি, যেটা ইকোনমিস্ট যে প্রশ্নটি তুলেছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজটা কিভাবে সম্ভব, সেখানেও দেখা যাচ্ছে একটা বিরাট বড় পরিবর্তন, একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, শেখ হাসিনা ভারতে আছেন, অনেক নেতা মন্ত্রীরা বিদেশে আছেন এবং আওয়ামী লীগ মাঠে ময়দানে এখন নেই। কিন্তু একথা মনে রাখতে হবে যে প্রায় 40% ভোট তাদের আছে। এবার এই রকম একটি দল, তাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা এখনো করা হয়নি। আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন তৈরি হয়েছে তার চেয়ারম্যান বদিউল আলম চৌধুরী তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা দেওয়ার কোনো অবকাশ নেই, বা আইনি বা সাংবিধানিক কোনো অবকাশ নেই। অর্থাৎ আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতেই পারে। দেখা গেল যে তার এই কথাটি তিনি গিলে নিলেন এক প্রকার কয়েক ঘন্টার মধ্যে। তার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা গর্জে উঠল, তারা বলল যে যারা এই ধরনের কথা বলে তারা দেশ বিরোধী এবং আওয়ামী লীগকে রেখে কোনো নির্বাচন হতে পারে না। সভাপতি বদিউল আলম চৌধুরী তার নিজের মান সম্মান রক্ষার জন্য, আমি জানি না সম্মান কতটা রক্ষা হলো, কিন্তু তিনি একটা বিবৃতি দিয়ে বললেন যে তার কথা সংবাদ মাধ্যম বিকৃত করেছে, তিনি এরকম কোনো কথা বলতে চাননি। এবং ছাত্রদের কথা ধার করেই তিনি বললেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এদের বিচার না করে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া, এটা আইনগত বা সাংবিধানিক প্রশ্নে অনেক সমস্যা আছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে সরকারটি চলছে সেই সরকারটির বাইরে কতগুলি প্রভাব বা শক্তি সরকারটিকে চালিত করছে। তারা সামনের সারিতে যারা আছে তারা ছাত্ররা, কিন্তু ছাত্রদের মাথা থেকে এই ধরনের পরামর্শ, এই ধরনের বুদ্ধি কাজ করছে বলে মনে হয় না। অনেক পাকা মাথাই তাদের পেছনে আছে, এটা বিভিন্ন সময়তে বোঝা যাচ্ছে। আরো একটা বিষয়, সেটি হচ্ছে যে গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি
তারা একটা বিরাট বড় সমাবেশ করে ঢাকাতে। এই জাতীয় নাগরিক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আরেকটি শাখা, যারা রাজনৈতিক কর্মকাণ্ড সামিল হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে তারা যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে তাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে, তাতে এটা অনেকেই এখন স্পষ্ট যে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা ঢাকার সমাবেশ থেকে বিজয় দিবসে গর্জে উঠে বলেছেন যে আওয়ামী লীগকে রেখে কোনো নির্বাচন তো হতে পারে না বাংলাদেশে। এবং তারা একথা বলেছে যে নির্বাচন কবে হবে না, তাদের বক্তব্য আওয়ামী লীগ, শেখ হাসিনা এদের বিচার শেষ হবে, তারপর নির্বাচন হবে। এই কথাকে যদি একেবারে ধরে নিতে হয় যে এটাই বাস্তবে হতে যাচ্ছে, তাহলে আগামী 1-1.5 দশকে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে বলে মনে হয় না। তার কারণ বাংলাদেশে কেন, আমরা এই উপমহাদেশেই জানি যে আমাদের এখানে বিচারালয়, আমাদের এখানে আইনি ব্যবস্থা, আদালতের যে অবস্থা, তাতে এক একটা মামলা দশকের পর দশক চলে। গুরুতর দুর্নীতির মামলা, খুনের মামলা, হামলার মামলা বছরের পর বছর চলে। ফলে শেখ হাসিনার মামলা, যার বিরুদ্ধে 250টি মামলা দিয়ে রাখা হয়েছে, তার মধ্যে প্রায় 220টাই হচ্ছে খুনের মামলা, এগুলি তো কয়েক বছরের মধ্যে সমাধান হয়ে যাবে না, কারণ তিনিও তো আইনি লড়াই লড়বেন, তার মন্ত্রীরা তারাও আইনি লড়াই লড়বেন। ফলে এই যে কথাটি জাতীয় নাগরিক কমিটির নেতা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কোথা থেকে বলছেন আমি জানি না, কোন মস্তিষ্ক তার ওনার এই কথার পেছনে কাজ করছে, যে যতদিন না এদের বিচার শেষ হবে ততদিন নাকি বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। আমি এই ভিডিওটা করছি এই জন্যে, এই প্রশ্নে এই কারণেই যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি হলো, তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল গণতন্ত্রকে হত্যা করার। এবং গণতন্ত্রকে তারা কিভাবে হত্যা করেছে না, বলছে যে বিরোধীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনকে লুটতরাজ করা হয়েছিল। আমি বলবো না যে অভিযোগগুলো মিথ্যে, অভিযোগগুলি নিয়ে তদন্ত হওয়া উচিত এবং অভিযোগের প্রাথমিক সত্যতা নিয়েও কোনো সংশয় নেই। আওয়ামী লীগেরও বহু নেতা মন্ত্রী যাদের সঙ্গে আমি কথা বলি, তারা অনেক সময় তারা বলেন যে কিছু ভুল ভ্রান্তি তারা করেছেন, যেগুলি না করলেও হয়তো তারা সরকারে আসতেন, কিন্তু একটু অতি উৎসাহে তারা লুটতরাজ করেছে তাদের কর্মী সমর্থকেরা। এটা সব ধরনের শাসকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই উপমহাদেশে সব জায়গাতেই শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে, সীমান্তের এপারেও এই অভিযোগ আছে। কিন্তু আজকের বাংলাদেশের যে সমস্যাটি, সেটি কিন্তু আরো গভীরে। সেটি হচ্ছে যে নির্বাচনটা কবে হবে, এটাই একটা বড় প্রশ্ন। অর্থাৎ আদৌ নির্বাচনটা হবে কিনা। এবং এখান থেকে বহু লোক যাদের সঙ্গে আমার কথা হয় নিয়মিত, তারা যারা বাংলাদেশের অতীত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, তারা বলছেন যে এখানে আরেকটা অন্য বিপদ আছে। সেটি হচ্ছে যে ইউনূস সরকারের পক্ষে অনেক সমর্থন আছে, এই আছে তাই আছে, নানান কথা বলা হয়, ইউরোপের সমর্থন আছে, পশ্চিমীদের সমর্থন আছে, সব ঠিক কথা। কিন্তু বলা হচ্ছে যে এইভাবে যদি নির্বাচনটাকে বিলম্বিত করা হয়, অর্থাৎ এইভাবে যদি গণতন্ত্রকে অন্য উপায়ে হত্যা করার চেষ্টা হয়, যে আমি বসে গেছি, আমি এবার ঠিক করব কবে তোমরা গণতান্ত্রিক অধিকার পাবে, কবে তোমরা ভোট দেবে, এই বিষয়টা যদি হয়, তাহলে সামরিক বাহিনী আবার মাথা তুলতে পারে, এই আশঙ্কাও কিন্তু অনেকে উড়িয়ে দিচ্ছেন না। তার কারণ বাংলাদেশে তো আমরা জানি সেনা অভ্যুত্থানের অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে দুজন সেনানায়ক দীর্ঘ সময় দেশ শাসন করেছেন, দুজনেই তারা তাদের অভ্যুত্থান সফল করেছিলেন, জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ, তারা দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছেন। এবং সেই সময়টাই কিন্তু বাংলাদেশে এমন কিছু পরিবর্তন সাধিত হয়েছে, যার খেসারত আজকের বাংলাদেশে দিতে হচ্ছে। তো এই সব মিলিয়ে অনেকেই কিন্তু এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে সত্যি বাংলাদেশে ভোটটা কবে হবে। কারণ ভোটাধিকার হরণ করা হয়েছিল এই অভিযোগে বা এই কারণে তো হাসিনা সরকারের পতন ঘটানো হলো। এরপর আমরা ভোটটা দেব কবে? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।